ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি যেটি বলেছে যে সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার যা কিছু করেছে তা প্রায় সবকিছুই লক্ষ্যভ্রষ্ট হয়েছে বলে তারা পর্যবেক্ষণে জানিয়েছে এবং অধ্যাদেশ প্রণয়নে অন্তর্বর্তী সংস্কার বিমুখতা বিষয়ে পর্যবেক্ষণ উপস্থাপন করেছেন টিআইবি। মানে এই বিষয়টা আজকের যে বিষয়টা সেখান থেকে যদি আলোচনা শুরু করেন লক্ষ্যভ্রষ্ট না, যেটা আমরা কি করলাম। এটা ব্যক্তিগতভাবে যে আপনি আমাকে প্রশ্ন করেন, এটা আমার মতামত। সেটা হলো যে ইউনূস সাহেব যখন টেক ওভার করেন, উনি তো টেক ওভার করেন না, ইনফ্যাক্ট আমরা সবাই তাকে বুঝাই দিছি এবং আমরা হয়তো তাকে যোগ্য মনে করেই বুঝাই দিছি, কিংবা ওই মুহূর্তে উনি ছাড়া বিকল্প একটা লোকের নাম বললে হয়তো অনেক দ্বিমত আসতো। তো সে কারণে সর্বজন গ্রহণযোগ্য, বয়সে সিনিয়র, নোবেল লরিয়েট, এগুলো বাদই দিলাম, বাট ইন্টারন্যাশনালি হিজ ওয়েল নোন, সব কিছু মিলে এলে তাকে দেওয়া হয়েছিল। এবং উনি কিন্তু টেক ওভার করার সময় একটা কথাই বলছেন, আমার কথা যদি আপনারা শোনেন, আমার কথা যদি আপনারা শোনেন তাইলে পরে আমি কাজ করতে পারবো, 1 নম্বর। 2 নম্বর হলো যে আমি সংস্কার করব। সংস্কার যদি অল্প চান ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিব, যদি বেশি চান তাহলে জুনের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাব। নেচারি বলা লাগে না, নির্বাচন হলে উনি চলে যেতে বাধ্য। কিন্তু আলটিমেটলি গিয়ে ঠেকলো এটা ফেব্রুয়ারিতে। এটা হলো না অল্প সংস্কার, না পূর্ণ সংস্কার, কারণ ফেব্রুয়ারিতে সেটেল হয়ে গেল। যাই হোক, আমার মনে হয় সেটেল হওয়ার পর উনি যখন বসলেন, এই যে হেডেড বাই আলী রিয়াজ সাহেব, যদিও উনি প্রধান কিন্তু আলটিমেটলি নেতৃত্বটা দিচ্ছে আলী রিয়াজ সাহেব। এবং আমার কাছে মনে হয় এটা প্রায় 7-8 মাস ব্যাপী চলছে। আমার কাছে মনে হয় 1.5 মাস 2 মাস যাওয়ার পর শুধু ওনরা, মানে আমি মানে অন্তর্বর্তীকালীন সরকার, তারা না, আমরা যারা বাইরের সাধারণ লোক, আমরাও বুঝে ফেলছি সংস্কারের নামে কিছু হবে না। আমরা বুঝে ফেলছি। আমরা যখন বুঝেছি, আমি আশা করি প্রিন্স ভাইরা বুঝে নাই, কারণ শেষ পর্যন্ত প্রিন্স ভাইরা না, আমি না প্রিন্স ভাইরা বুঝছে কিনা আমি জানি না, কিন্তু আমি ধারণা করছি ওনারা জানেন। কিন্তু ওনাদের মতো লোকের কাছে ওনারা কোয়ালিফাইড, যোগ্য, কিন্তু আল্লাহ পাকের কি নিয়ম আমি জানি না, মানে রাজনৈতিকভাবে টার্নিং পয়েন্ট তৈরি করার মতো অবস্থায় তারা নাই। এখন কেন নাই সেই নিন্দা বা আলোচনায় আমি যাচ্ছি না, এবং এটা এডমিট করে ওনারা। টার্নিং পয়েন্ট তাহলে যাদের হাতে আছে তারা চায় না এই সংস্কার। আমি সেটা বলতেছি, তাদের কাছে যদি টার্নিং পয়েন্ট থাকতো তাহলে হয়তো তারা তখন টার্ন নিয়ে বলতো যে আর সংস্কার যখন হচ্ছে না নির্বাচন দেন। আমি কথাটা আমি ওইভাবে নিতে চাচ্ছি। কিন্তু আর যারা টার্নিং পয়েন্টে যেতে পারতো তারা কিন্তু যাননি। তারা কিন্তু সংস্কারের নামে টাইম কালক্ষেপণ, যদি আমি বলি ইউনূস সরকার করে থাকে তাহলে আপনারা কি বোঝেন নাই? যদি আপনারা না বুঝে থাকেন তাহলে তো আপনি রাজনৈতিকভাবে পরিপক্ক না, এক। আর যদি আপনি বুঝে থাকেন তাহলে স্টেপ নিলেন না কেন? এই সময়টা ক্ষেপণ হইল কেন? এই প্রশ্নের উত্তর কে দিবে? এই প্রশ্ন উত্তর দিতে হবে বিজ্ঞ রাজনীতিবিদদের। এইবারে আসেন, 7-8 মাস আলোচনার পর কোথায় গেল? একটা জুলাই সনদের আইনি ভিত্তির জন্য স্বাক্ষর হইল। স্বাক্ষরের সাথে আবার গণভোটও আসলো। অর্থাৎ আপনার আইন কোনোভাবে যখন সংস্কারে ঐক্যমত্য হইতে পারতেছে না, তখন গণভোট ইস্যুটা সামনে চলে আসলো। আসার পর আচ্ছা, আপনার যদি আমরা জুলাই সনদে সবাই মিলে আইনি ভিত্তি দিতে পারতাম, গণভোট কিন্তু অবান্তর থাকতো, প্রশ্ন ছিল। তাহলে গণভোটে যেতে হলো কেন? মানে ঐক্যমত্য হয় নাই বলে। এবং একটা পর্যায়ে রাজনীতিবিদরাই আবার দায়িত্ব দিল সরকারের উপরে যে আপনি এখন কি করবেন। সরকার ন্যাচারালি গণভোট আনছে। এখন সেখানেও আবার কন্ডিশন, যদি শুধুমাত্র সরকারকে আনলো গণভোট, মানে বিবদমান যে রাজনৈতিক দল না, তাদেরও তো দায়িত্বের জায়গা। আমি বলছি একটা পর্যায়ে তার কোর্টে বলটা দিয়ে দিচ্ছে যে এখন আপনি করেন। তখন উনি গণভোটের জন্য কি হইলো, আবার একটা আন্দোলন হইলো। কেউ চাইছে গণভোট আগে নির্বাচন পরে, কেউ চাইছে একই দিনে, কেউ আবার এটাও বলছে গণভোটের দরকার নাই। আচ্ছা, সব মিলে কিন্তু একই দিনে আসলো। এবং সেটা যারা টার্নিং পয়েন্ট নিতে পারতো রাজনীতিতে, এই সব বাদ দিয়া শুধু নির্বাচনের জন্য আন্দোলন করতে পারতো, ঠিক তারা কিন্তু আস্তে আস্তে ওই জায়গাটায় চলে গেল। অর্থাৎ আলটিমেটলি সিদ্ধান্ত চূড়ান্ত না হইলেও ওইখানে চলে গেল। এখন গণভোটারই একই দিনে। শর্ত কি? সংসদ যদি জয়যুক্ত হয় তাহলে কিন্তু কিছু সংস্কার অটোমেটিক হইতে বাধ্য। আবার ওই যদি বৈধ হয়
তাহলে কিন্তু যদি অ্যাপ্রুভাল হয় তাহলে কিন্তু যারা নির্বাচনটা করে যাচ্ছেন, যে একটা বিতর্ক রয়ে গেছে কোন আইনে নির্বাচন করতে যাচ্ছেন, সেটারও কিছুটা সেফ হয়, আমি যদি ভুল না করি, তাই নাকি প্রিন্স ভাই? অর্থাৎ গণভোটটা যদি হয় তাহলে কিন্তু এই যারা পাশ করে যাবে তাদের কিন্তু একটা বিরাট অধিকার থাকবে সংবিধানের ভিতরে হাত দিয়ে তাদের মতো করার, এবং সেখানে টাইম দিছে 180 দিনের মধ্যে আপনার এটা অটোমেটিক্যালি সেটা না, অটোমেটিক্যালি হবে না বাংলাদেশে, এই সমস্ত গল্প নজির নাই। কিন্তু আপনি যদি এটা হয় তাহলে যারা থাকবে একটা চাপ দেওয়ার ব্যাপার থাকবে, আন্দোলনের ব্যাপার। কিন্তু আপনি যদি এখানে একটা মানে সাংঘাতিক টার্নিং পয়েন্ট, যে আপনি তো এই গণভোটের যে রায় হবে সেটাকে যদি সংবিধানে সংযোজিত করতে চান, সংস্কার করতে চান, আপনার 2/3 মেজরিটি লাগবে। আপনি কোনো সংশোধন করতে গেলে 2/3 মেজরিটি লাগবে। যদিও আমার বিবেচনায় গণভোট হইলে এটা বাধ্য, ম্যান্ডেটরি হয়ে যায়, গণভোটের পর আর কোনো ইয়ে লাগে না, বাট আমরা গায়ের জোরে সব কিছু অনিয়মিক তান্ত্রিকভাবে করে নিচ্ছি। তো যদি এখন সেটাই হয় যে ওই গণভোট হওয়ার পরেও সংবিধান সংশোধন করতে হবে, সেখানে 2/3 মেজরিটি লাগবে। কিন্তু আজকে বাংলাদেশের যেটা আপনি প্রশ্ন করলেন, সংস্কারটা কে করবে? সংস্কার করতে হবে সংসদের, এবং সংসদে যারা যাবেন তারা 2/3 মেজরিটি নিয়ে যেতে হবে, এবং 2/3 মেজরিটি যদি না যাইতে পারেন তাহলে কিন্তু গণভোট কার্যকর করা জটিল হতে পারে। 1, 2, কোনো কারণে যদি না হয়ে যায় গণভোট, তাহলে কিন্তু এই যারা গণভোট হইলে যেটা বৈধতা পাবে নির্বাচিত সাংসদরা, গণভোট যদি না হয়ে যায় তারা কিন্তু তখন একটা অথৈ সাগরে পড়বে। কারণ সংবিধান মোতাবেক নির্বাচনে কেউ নাই। যেই এক্সিস্টিং সংবিধানের কথা বলতেছে সেই সংবিধানের বিধি মোতাবেক এই নির্বাচনটা করার কোনো স্কোপই নাই। এখন এটা করা উচিত ছিল ওই সংসদ ভেঙে যাওয়ার 3 মাস, সর্বোচ্চ 6 মাসের মধ্যে, বিদ্যমান যে আইন, হ্যাঁ সর্বোচ্চ 6 মাসের মধ্যে। তো সেটা যখন আপনি করতে পারেননি, সুতরাং এই রাজনৈতিক দল যারা ক্ষমতায় যাবে, এখন ক্ষমতায় যারাই যাক, তাদের সবচেয়ে বড় দায়িত্ব তাদের বৈধতা নেওয়ার জন্য আইনিভাবে, মুখে গল্প যতই করুক, আইনিভাবে বৈধতা নেওয়ার জন্য গণভোটকে তাদের করাইতে হবে। করাইতে হলে সেইটার আলোকে তারা সংবিধান ঠিক করতে পারবে, সংস্কার করতে পারবে। নাহলে কল্পনা করেন গণভোট নাই, তারা পাশ করলো কোন আইনে, কোন সংবিধানে, কোন বিধানে, বারবার তফসিল দিছে। প্রিন্স ভাই তো অনেক মেরিটোরিয়াস সিনিয়র রাজনীতিবিদ, প্রত্যেকবার তফসিল দেওয়ার সময় বলে বাংলাদেশ সংবিধানের এত অনুচ্ছেদের এত মোতাবেক আমি তফসিল ঘোষণা করতেছি। একমাত্র এবারের নির্বাচন ব্যতিক্রম, কেউ একটা প্রশ্ন তোলে নাই আপনি কোন সংবিধানের কোন অনুচ্ছেদ মোতাবেক নির্বাচনের তফসিল ঘোষণা করলেন। এই যে শুভঙ্করের ফাঁকি, গোটা দেশ সচেতনভাবে বেআইনিভাবে আপনি পার্লামেন্টে যাওয়ার চিন্তা করতেছেন, সেইখানে বিষয়ে আপনি আইন বানাবেন, আর সেই আইন এই দেশের জনগণ চক্ষু বন্ধ করে মেনে নিবে। অ্যাবসার্ড দেশ সেখানে নেই।